সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় রপ্তানির বাজার হলো যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থ বছরেও বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় করেছে এই দেশটি থেকে। মোট রপ্তানির 18% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর 35% শুল্ক বসিয়েছে। আগের 15% ছিল, নতুন করে 35% বসিয়েছে, মোট 50%। এরপর একে একে পোশাক পণ্যের অর্ডার বাতিল করছে মার্কিন কোম্পানিগুলো। বাংলাদেশের ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতিতে বলাবলি করছেন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় রয়েছেন বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং যুক্তরাষ্ট্রে যদি পণ্য রপ্তানি কমে যায় এবং সেই দেশের ব্যবসায়ীরা যদি বাংলাদেশের পোশাক বলেন অন্যান্য জায়গার যদি অর্ডার বাতিল করে, এই যে 8-9 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আয় করে, এটাতে বড় ধস পড়বে। এটা 4-3-এ নেমে আসবে, 5-এ নেমে আসবে। 4-3-5-এ যদি নেমে আসে, 3-এ যদি নেমে আসে, 5-এ নেমে যদি আসে, 4-এও যদি নেমে আসে, বাংলাদেশের অর্থনীতির জন্য বড় একটা ধাক্কা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক জায়ান্টের সময়ে, আন্তর্জাতিক খেলোয়াড়ের সময়ে বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়েছে। সরকারের দুর্বলতার কারণে, সরকারের দর কষাকষির অবহেলার কারণে, দর কষাকষিতে অনভিজ্ঞতার কারণে এবং সরকারের ডিপ্লোম্যাটিক ইম্যাচুরিটির কারণে বাংলাদেশ এই ভুক্তভোগী হয়েছে। সরকার 6টি গোপন চুক্তি করেছে আমেরিকার সঙ্গে, যে চুক্তিগুলো লিক হয়েছে ইতিমধ্যে সেই চুক্তি অনুযায়ী কাজও শুরু করেছে, শুধুমাত্র এই শুল্কটা কমানোর জন্য। তবে শুল্ক কমাতে গিয়ে যে কাজগুলো শুরু করেছে, এতে অর্থনীতির আরো বেশি ক্ষতি হবে। কারণ আপনি এই 8-9 বিলিয়ন ডলারের জন্য আপনি যেই পরিমাণ খরচ করতে হচ্ছে আপনাকে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা গম কিনছি, প্রতি বছর আমরা গম কিনছি। সরকার নতুন করে সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম কিনবে। খুবই ভালো কথা, কেনেন। গম তো আমাদের বছরে 70 লাখ টনের মতো কিনতেই হয়, কিন্তু আপনি টনে কেন 20, 25, 30 ডলার বেশি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হচ্ছে? এই জন্যই কিনতে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আগে গম ফ্রিতে পাইতাম, আমরা ইউরোপের বিভিন্ন বাজার থেকে গম কিনতাম আর একটু কম দামে। এখন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হচ্ছে বেশি দামে। কেন? শুল্ক কমাতে হবে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াইতে হবে, সেজন্য। আমাদের বিমানের যন্ত্রাংশ এখন দরকার নেই, বিমানের অন্যান্য পার্টসের আমাদের কোনো দরকার নেই, কিন্তু মার্কিন চাপে আমাদেরকে কিনতে হচ্ছে। কেননা আমাদের এই শুল্ক কমাইতে হবে। শুল্ক না কমালে কি হবে? আমাদের পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে পোশাক রপ্তানি কমে যাবে। বাংলাদেশে পোশাক শিল্পে যারা কাজ করেন সেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা হারাবেন এবং যে শ্রমিকরা রয়েছেন পোশাক শ্রমিক, তারা কর্ম হারাবেন। বাংলাদেশে একটা হাহাকার লেগে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের সময় বাংলাদেশ এই বিপদে পড়ল। ট্রাম্প দেখে শুনে কারোর উপর সিদ্ধান্ত দেয়নি, শুল্ক আরোপ করেনি। গড়ে সারা বিশ্বের সব দেশের উপর সে এক ধরনের মনে লটারি কইরা টইরা সে শুল্ক আরোপ করছে। খুবই ভালো কথা। তার দেশে শুল্ক সে আরোপ করবে না কি করবে এটা তার সরকারের সিদ্ধান্ত। আমাদের সরকারের সিদ্ধান্ত কি হওয়া উচিত ছিল? আমরা এটা নেগোসিয়েট করব, ডিপ্লোম্যাটিক্যালি এটা এমন ভাবে আলোচনা করব যাতে এটা কমিয়ে আনা যায়। অন্তত ভারত পাকিস্তান এই আঞ্চলিক প্রতিযোগী যারা রয়েছে, যারা আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগিতা করে, তাদের থেকে কমিয়ে আনা। সরকার কি পেরেছে? সরকার শুরুর দিকে আলাপই করেনি, মনে করছিল ট্রাম্প দিয়ে দিয়েছে, একটা পাগলা মানুষ, খেপাটে মানুষ দিয়ে দিয়েছে, চলে যাবে কয়দিন পরে। কয়দিন স্থগিত করার পর সরকার খুশি হয়ে গেছে। এরপরে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আমেরিকায় গিয়ে বসেছিলেন, বাণিজ্য সচিব, আরো অন্যান্য উপদেষ্টা, তারপরে ওই যে মাস্টার মাইন্ড, ওই পিনাকি ভট্টাচার্যের মাস্টার মাইন্ড খলিলুর রহমান, তিনি গিয়ে বসেছিলেন, শুয়েছিলেন, কাজ হয়নি। এখন পর্যন্ত শুল্ক এক বিন্দুও কমেনি। ভিয়েতনামের মতো দেশ, অন্যান্য আরো অনেক দেশ তাদের শুল্ক অন্তত কিছুটা হইলেও কমাইতে পেরেছে। বাংলাদেশ মাত্র 2% কমাতে পেরেছে। শুরুতে 37% ছিল, পরবর্তীতে 2% কমিয়েছে। আমি একটু দেখি, গোপন চুক্তি অনুযায়ী কাজ শুরু করেছে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। আমরা জানি কয়েকদিন আগে একটা পত্রিকা বাংলা আউটলুক একটা রিপোর্ট প্রকাশ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু চুক্তি হয়েছে, চুক্তিগুলো সেই পত্রিকা প্রকাশ করেছে। পরবর্তীতে সরকারের চাপে সেই পত্রিকাটি নাকি সেই রিপোর্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। জুলকারনাইন সায়েরের স্ট্যাটাসে এই তথ্যটি জানা গেছে। তো চুক্তিগুলো আসলে সরকার কি করেছে? আমরা তো অনেক সময় ভারতের সঙ্গে গোপন চুক্তি করার পর আমরা আসলে এগুলো নিয়ে নিন্দা জানাই, কথা বলি এবং জানানোই খুব মানে একেবারে এটাই একজন নাগরিকের অধিকার হওয়া উচিত ছিল, উচিত। কেননা আপনার যদি আপনি গোপন চুক্তি করেন, সেটা গোপন করবেন কেন? আপনি দেশের মানুষকে জানাইয়া চুক্তি করেন। চুক্তি আপনি কার জন্য করতেছেন? দেশের জন্য, মানুষের জন্য করেন, আপনি জানাইয়া করেন। আমার জন্যই তো আপনি চুক্তি করতেছেন। তো আমরা ভারতের সঙ্গে চুক্তি করার কারণে আমরা নিন্দা জানাই, আমরা এটার কন্ডেম করি, আমরা এটার সমালোচনা করি। আমেরিকার সঙ্গে করলে কেন সমালোচনা করবেন না আপনি? নাকি শুল্ক উঠাইতে পারবেন না এই চুক্তিগুলো ছাড়া? আসলে চুক্তিগুলো একটু দেখি। মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে বাংলাদেশকে। চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে। মানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সে সিদ্ধান্ত নিতে পারবে না সে কার থেকে সামরিক পণ্য আমদানি করবে। যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে কার থেকে সে সামরিক পণ্য আমদানি করবে। চুক্তির প্রথম শর্ত। বাংলাদেশ সরকার এই চুক্তি করেছে। রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। আমরা জানি বিশ্বব্যাপী মার্কিনের এই যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি রয়েছে বোয়িং, সেই বোয়িং থেকে যে আমি এটা আরেকবার পড়ি, রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। মানে যুক্তরাষ্ট্র থেকে বিমানের যন্ত্রাংশ আমদানি বাড়াইতে হবে। মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। কেন? আমার মন চাইবে না, আমি করব না, আমি কাতার থেকে আনবো, আমি অন্যান্য যেসব আমার এতদিন ধরে যেসব যাদের থেকে আমরা নিয়ে আসতেছি তাদের থেকে নিয়ে আসবো। মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, এত দূর থেকে আমার জ্বালানি আনতে হবে কেন? এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে, এটা আমি একবার বলেছি, সামাজিক নিরাপত্তা খাতের জন্য মার্কিন গম আমদানি বাড়াইতে হবে। অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম কেনা হবে। গম আমাদের কিনতে হয়। বাংলাদেশের মানুষের অনেকের ডায়াবেটিক, গম খাওয়া মানে আটার রুটি খাওয়া অনেক বেড়েছে। সেই জায়গায় গম আমাদের প্রতি বছর 70, 72, 75 লাখ টন আমদানি করতে হয়। বাংলাদেশের মানুষ মানে গমের চাহিদাটা বেড়েছে। আমি যেখানে 2 পয়সা কম পাবো আমি সেখান থেকে নেব। কিন্তু যুক্তরাষ্ট্র আমাকে নির্ধারণ করে দিচ্ছে আমি তার দেশ থেকে গম আমদানি করতে হবে। আমরা দিল্লি না ঢাকা ভারতের বলয় থেকে মুক্ত হওয়ার জন্য স্লোগান দিয়েছি। আমরা আপাতত ফিল করতেছি ভারতের কর্তৃত্ব ওই অর্থে বাংলাদেশের উপর নাই। মার্কিন কর্তৃত্ব কেন এখন ইউনূস সরকারের আমলে ঢুকছে? ভারতের কর্তৃত্ব আপনি উড়িয়ে দিয়েছেন, স্লোগান দিয়েছেন, ভেঙে দিয়েছেন, ঠিক আছে। মার্কিন কর্তৃত্ব কেন, মার্কিন প্রেসক্রিপশনে কেন এখন আমাদেরকে কাজ করতে হবে? মার্কিনীরা কেন বলে দিবে আমি সামরিক পণ্য কি চীন থেকে আনবো না যুক্তরাষ্ট্র থেকে আনবো? মার্কিনীরা কেন বলে দিবে তার থেকে আমাদের তেল কিনতে হবে, এলএনজি কিনতে হবে? মার্কিনীরা কেন বলে দিবে আমার তার থেকেই গম কিনতে হবে অন্যান্য মার্কেটের চেয়ে বেশি দামে? স্বাধীনতা কোথায় গেল? স্বাধীনতা এরকমই, আপনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হবেন, এটাই। এই সময় আপনি শেখ হাসিনার সময় আপনি দিল্লির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, ইউনূসের সময় আপনি ওয়াশিংটনের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। মার্কিন বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন বাহিনী, সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াইতে হবে। এই যে রেশন দেয় না, মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াইতে হবে এবং সয়াবিন সংরক্ষণের জন্য মার্কিন কোম্পানির অংশীদারত্বে অবকাঠামো নির্মাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাইতে হবে। আরো অনেকগুলো চুক্তি এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত চুক্তি, বাণিজ্য সংক্রান্ত শর্ত, আর অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত আছে আরো 6টি। জাহাজের ক্ষেত্রে বলা হয়েছে এখানে যুক্তরাষ্ট্রের সমমানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে হবে, আরো নানান কথা রয়েছে। তবে আরো বেশ কিছু শর্ত তারা দিয়েছে, তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাণিজ্য শর্তগুলো। বোঝেন, যুক্তরাষ্ট্র যখন আমাদের উপর শুল্ক আরোপ করে 35%, আগের 15% সহ 50%,
এই শুল্ক আরোপের পর ইনকিলাব একটা রিপোর্ট করেছে, ব্যবসায়ীদের মধ্যে হাহাকার নেমে এসেছে। ব্যবসায়ীদেররা আশঙ্কা করছেন আগামী ঈদের আগে অন্তত 20-30% পণ্যের যে অর্ডার সেটা বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ পণ্য যে ভারতে তারা রপ্তানি করে এটা 20-30% কমে যাইতে পারে। এই পরিমাণ একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনামের উপর শুল্ক আরোপ হয়েছে 20%, প্রতিবেশী ভারতের উপর 30%, শ্রীলঙ্কার উপর 30%। তৈরি পোশাক রপ্তানিকারক এই সমিতির বিজিএমই এর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, যুক্তরাষ্ট্রে যারা বেশি পণ্য রপ্তানি করে তাদের জন্য পরিস্থিতি কঠিন হবে, বিকল্প বাজারে সবাই হুমড়ি খেয়ে পড়বে। মানে আমাদের এই বাজারের প্রতি মার্কিন ব্যবসায়ীদের অনাগ্রহ তৈরি হবে, এটাই বলার চেষ্টা করছেন। এখানে ব্যবসায়ীরা আরো নানান কথা বলেছেন ইনকিলাবের এই রিপোর্টে, তবে মূল সারাংশ হচ্ছে আমাদের অর্ডার কমে যাবে, আমাদের এখানে যে পরিমাণ পণ্য এতদিন রপ্তানি হইতো সেটা কমে যাবে। এর ফলে আমাদের গার্মেন্টস সেক্টরে, যেহেতু আমাদের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, এবং যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি আয়ের প্রায় 80% সম্ভবত পোশাক থেকে আসে। এই ফলে আপনি যেখানে প্রায় পোশাক রপ্তানি করেই যে দেশটি থেকে আপনি $5 বিলিয়ন এই উপরে আপনি ইনকাম করেন, সেটা যদি আপনার কমে যায়, সেটা যদি 2 বিলিয়ন কমে যায়, 3 বিলিয়ন মার্কিন ডলার কমে যায়, সেই ক্ষেত্রে এইখানে যে ইম্প্যাক্টটা পড়বে, আপনার এই শ্রমিকরা কোথায় যাবে, আপনার এই ব্যবসায়ীরা কোথায় যাবে, তাদেরকে আপনি কি করবেন ভেবেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি একটু একটা রিপোর্টের কথা বলি, আর মানে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে বড় হইলেও এখানে আমাদের এইসব বিষয়গুলো আলোচনা করা দরকার। প্রথম আলো একটা গোল টেবিল বৈঠক করেছে, সেখানে সরকারের যে বিষয়াদি, এই শুল্ক নিয়ে সরকার আসলে কিভাবে এটা নেগোশিয়েট করেছে, সরকার এটা কিভাবে ডিল করেছে, এটা কিছুটা উঠে এসেছে। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, আলোচনা করতে সরকার অহেতুক সময় নষ্ট করেছে, ভুল লোক দিয়ে ভুলভাবে এগিয়েছে। বোঝেন, বাংলাদেশের অর্থনীতিবিদরা, ব্যবসায়ীরা, প্রথম আলো তাদেরকে নিয়ে বসেছে, সরকার বসেনি এখন পর্যন্ত সেভাবে। 2 দফা আনুষ্ঠানিক আলোচনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, অথচ পাল্টা শুল্ক কমানোর চূড়ান্ত কর্তৃপক্ষ যে ট্রাম্প প্রশাসন, তার সঙ্গে কোনো আলোচনাই করতে পারেনি। বোঝেন, মানে যার সঙ্গে আপনি আলোচনা করা দরকার তার সঙ্গে যেতে পারেন না, ওই আপনি ঘুরা ফিরা অফিসের আশপাশে আরো যারা আছে দালাল মালাল, এগুলোর সঙ্গে, মানে দালাল বলতেছি এই কারণে আমাদের দেশে এই টার্মটা, মানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারা কথা বলেছে। এমনকি বিষয়টি বুঝতেও সরকারের সময় লেগেছে। আবার এই ধরনের বিষয়ে লবিস্ট নিয়োগ করার রেওয়াজ থাকলেও সরকার তা করেনি। সরকার করবে কি করে? সরকার তো বাংলাদেশে এনসিপি সমাবেশের পেছনে টাকা খরচ করছে। এই যে আমাদের এখানে যে আমাদের অর্থনীতিতে বড় ধস নামবে, সেটার দিকে কি সরকারের নজর রয়েছে? গত শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইউএসটিআর শুল্ক নির্ধারণ করবে না, করবে ট্রাম্প প্রশাসন। কিন্তু তারা আলোচনা করেছে কার সঙ্গে? ইউএসটিআর এর সঙ্গে। এখন লবিস্ট নিয়োগ করে কত দূর কি করা যাবে সেই প্রশ্ন ব্যবসায়ীদের। আমি একটু দেবপ্রিয় ভট্টাচার্যের এখানে একটা কথা বলি, কোনো দুর্বল সরকার সফল দর কষি করেছে এটা ইতিহাসে নেই, নজির খুব কম। এমন একটি সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না। তিনি স্পষ্ট করে বলছেন এখানে কে নেতৃত্ব দিচ্ছেন, কোন সেকশনের কে নেতৃত্ব দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে না। এইরকম সমন্বয়হীন সরকারের পক্ষে এই রকম শুল্ক, এরকম সেন্সিটিভ ইস্যুগুলোতে দর কষাকষি করার জীবনও সম্ভব না। এছাড়া এই ধরনের সরকারের রাজনৈতিক বৈধতা না থাকলে সেটিও দুর্বলতার বড় অংশ। আরেক ব্যবসায়ী হাবিম গ্রুপের চেয়ারম্যান, সম্ভবত এমডি একে আজাদ, 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখেননি তিনি। সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেছেন 7-8 মাসের জন্য দায়িত্ব নিয়েছেন, এরপর চলে যাবেন, কিন্তু আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে রাখছেন? আমি একে আজাদের কথা ধরে বলে যেতে চাই, এই সরকার ধরলাম আরো 1 বছর ক্ষমতায় থাকবে, দেশের যদি 3 বিলিয়ন রপ্তানি আয় কমিয়ে দিয়ে যায়, আমরা কোথায় যাব? উনি তো ব্যবসায়ী, ওনার ব্যবসার ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের যে অর্থনীতির ক্ষতি হবে, আমার যে অর্থনীতির ক্ষতি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে জানতে চাই আমরা কোথায় যাব? আমাদের যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ শ্রমিক বেকার হয়ে পড়ে, তার পরিবারটা কিভাবে চলবে? আপনারা দেখবেন, আপনাদের তো আর পলিটিক্যাল এসপিরেশন নেই, আপনারা তো পরবর্তীতে এই রাজনীতি করবেন না, ভোট চাইবেন না, যে যার কাজে বিদেশে চলে যাবেন। আমার দেশের মানুষগুলোর কি হবে এটা কি ভেবেছেন? আপনারা এই সরকারে থেকেছেন, রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন,
কিন্তু আপনারা যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে, সেটা আপনারা এই দেশে মব যেভাবে ডিল করেন সেভাবে ডিল করতে গেছেন। এটা একটা সরকারের, একটা শক্তিশালী সরকারের বৈশিষ্ট্য। এটা একটা দেশের রিপ্রেজেন্ট করার বৈশিষ্ট্য। আপনি বাংলাদেশে খারাপ হন, এখানে আপনি ম্যাসাকার করেন, কিন্তু বিদেশে তো আপনি রিপ্রেজেন্টেশনটা আপনার ভালো হইতে হবে। আপনার কূটনৈতিক পর্যায়ে সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকতে হবে, ক্যালিবার থাকতে হবে যে আপনি এখানে, যেখানে ভিয়েতনামের মতো দেশ শুল্ক কমাইতে পারতেছে, আপনি পারতেছেন না। কিন্তু আপনি একজন নোবেল বিজয়ী সরকার প্রধান, আপনি বসে আছেন, আপনি গেলেন না কেন? এই সরকারের এই সবগুলা জবাব পাওয়া যাবে না। অনেকেই বলে থাকেন এই সরকার একটা নীরব, মানে অনেকেই বলতে আমি একবারে স্পষ্ট করে বলি, নিউ এজের সম্পাদক নুরুল কবির, এই সরকার বোবা, সম্ভবত কানেও শুনে না, মানে কোনো কিছুতে তারা রিয়াকশন করে না, শুল্কেও তারা রিয়াকশন করছে না। আজ এ পর্যন্তই।